সবাই জয়েন করার জন্য। তো আমি স্টার্ট করতেছি। তো এখানে আমি পুরো প্রেজেন্টেশনটাকে তিনটা ভাগে নিয়ে আসছি। প্রথম পার্টে থাকবে আসলে ময়মনসিংহ শহরকে ঘিরে আমার যে এক্সপিরিয়েন্স, আমার বেড়ে ওঠা, তারপর আর্কিটেকচারে আসা, আর্কিটেকচারের স্টাডি, আর ডেফিনেটলি আজকে আমাদের আলোচনার যে মেইন ফোকাস, যে একটা গভর্নমেন্ট প্রজেক্ট কিভাবে ডিপিপি করতে হয় আর এটা ডিটেইলে কন্টিনিউ কাজ করে যে আগে যাওয়া। তো এটার জন্য আমি প্রথমেই থ্যাঙ্কস জানাচ্ছি যে মেয়র উনি আমাকে এই অপরচুনিটিসটা দেন। তো আমি স্টার্ট করছি আমার প্রেজেন্টেশন। ময়মনসিংহ ইটস এ ওল্ড সিটি। এটার আরবানাইজেশন বেশ ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে, কারণ বাংলাদেশের 4th লার্জেস্ট সিটি এখন, কনসিডারিং পপুলেশন, ইম্পর্টেন্স অ্যান্ড ডেন্সিটি এভরিথিং। তো এটার প্রায় 220 বছর হয়ে গেল এই শহরে। তো এটা ওল্ড ব্রহ্মপুত্র রিভার, ওই রিভারের পাশেই শহরটার গড়ে ওঠা। তো এখানে আমার শৈশব, পাশাপাশি আমি যখন ব্র্যাকে ভর্তি হই তার আগের টাইমগুলো আমার এখানে পার হয়। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই শহরের এখন যে কন্ডিশনটা, এটা দিস ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন, কারণ শহরের ডেন্সিটিটা বাড়তেছে, টল বিল্ডিং হচ্ছে। এটা রিভার, ব্রহ্মপুত্র রিভার। রিভারের এজটা এখন যেরকম, এটা আগে ছিল না। ওল্ড ব্রহ্মপুত্র বলতে যেটা আমরা বুঝি, এটা এই শহরের এজটা এখন চেঞ্জ হয়ে গেছে। এটা কনসিডারিং মানে প্রোটেকশন, ইভেন যে ডেন্সিটি হাই, বিভিন্ন কারণে। বাট এই দিকের সার্ফেস অপোজিটটা ঠিক আগের মতোই আছে, 100 বছর আগে বা 50 বছর আগের যে অবস্থা এরকমই আছে। এটা হচ্ছে ওল্ড ব্রহ্মপুত্রের যে ক্যারেক্টার। তো সবাই অনেক আর্টিস্ট বা ক্রিয়েটিভ পার্সন যারা বেড়ে ওঠা, সবারই অনুপ্রেরণার জায়গা এটা। আর এখানে খুবই মানে আমাদের দেশের খুব হাম্বল বা ইজি যে ল্যান্ডস্কেপ, একদম ওইটা আমরা পাই দেখতে। তো এটা ব্রহ্মপুত্র রিভার আমার কাছে ইটস এ গুড টিউটর, কারণ আমি এই নদীর যে বিহেভ দেখেছি আমার চাইল্ডহুড থেকে। বিভিন্ন সিজনে আমাদের যে 6টা ঋতু আছে, 6টা ঋতুতে ওর 6 ধরনের ক্যারেক্টার। তারপরও একটা মানে কোথায় যেন একটা শুদ্ধ ভালো লাগা, আর ওর ডাইনামিজমটা অলওয়েজ দেখা যেত। তো ইটস এ গুড টিউটর আমার কাছে। ইভেন আমরা একাডেমিক্যালি আর্কিটেকচারে পড়াশোনা করতে এসে যে জিনিসগুলো আমরা শিখি, যে এই কনটেক্সট, ল্যান্ডস্কেপ, সানপাথ, এয়ার ফ্লো, ওয়াটার, এই সব কিছু অ্যাকচুয়ালি এই রিভারের মধ্যে দেখা যায়। মানে সে হচ্ছে সাইলেন্ট টিউটর, কোনো কিছু বলবে না কিন্তু তার মেসেজগুলো সে দিয়ে যায়। তো আমি এই মেসেজগুলো সবসময় পাই যতবারই যাই শহরে, বা আমার বেড়ে ওঠা, আমার শৈশব। আচ্ছা, ডিপিপি ব্যাপারটা আমি একটু এখানে বলি, কারণ এটার সম্বন্ধে হয়তো আমরা অনেকেই ক্লিয়ার না বা অনেকেই জানে। আমরা একটা থিসিস বা একটা ফাইনাল গ্রাজুয়েশন প্রজেক্টে আমরা যা যা জমা দিই, যে একটা প্রজেক্ট থেকে বেনিফিট কি হবে কমিউনিটি, এখানকার এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট কি পড়বে, গভর্নমেন্ট রেভিনিউ কি হবে, এমপ্লয়মেন্ট তৈরি হবে কিনা, এটা ন্যাশনাল পাওয়ার গ্রিড থেকে কতটুকু এনার্জি কনজিউম করছে, ট্রান্সপোর্টে কি পরিমাণ ফুয়েল যাবে, সোশ্যাল কালচারাল ডেভেলপমেন্ট কি হবে, প্রত্যেকটা জিনিস চলে আসবে ডিপিপিতে। এটা প্ল্যানিং মিনিস্ট্রি থেকে গভর্নমেন্ট যেটা কন্ট্রোল করে। ইটস এ মানে খুবই ভালো ব্যাপার যে কোনো প্রকল্প, বড় প্রকল্প, গভর্নমেন্ট প্রজেক্ট যেগুলো, এগুলো করতে গেলে এই জিনিসগুলোকে করতে হবে। আর আমরা যে পার্টটা অ্যাকচুয়ালি ফোকাস করি প্রাইভেট প্রজেক্টে, যে বাজেট। তো বাজেট, একটা প্রজেক্টের বাজেট মানে 200 কোটি 100 কোটি টাকা হইতে পারে, কিন্তু এই জিনিসগুলো ছাড়া ডিপিপি কমপ্লিট হবে না। দিস ইজ দ্য কি পয়েন্ট ফর ডিপিপি। তো এক্ষেত্রে আমি গ্রেটফুল। আমরা ইকোনমিক জোনের কিছু ডিপিপি আমরা কাজ করেছিলাম আগে, এই জন্য এটা আমাদের জন্য ইজি হয়েছিল। আর আমরা তো প্রজেক্ট, সাধারণত যে কোনো প্রজেক্ট করতে গেলে আমরা যেটা করি, যে প্রোগ্রাম অ্যানালাইসিস করি, এরিয়া ক্যালকুলেশন করি, ল্যান্ড সিলেকশন। ইটস এ বিগ চ্যালেঞ্জিং পার্ট ফর গভর্নমেন্ট প্রজেক্ট, কারণ প্রাইভেটের বেলায় হয় যে ল্যান্ড ওনার নিজেই, এটা ল্যান্ড ওনার, এটা কোনো প্রবলেম নাই, কারণ ওনার কাগজপত্র সব ক্লিয়ার থাকে। আর গভর্নমেন্ট প্রজেক্টের বেলায় যেটা হয়, বিগ প্রজেক্ট হলে ল্যান্ড অ্যাকুইজিশন, এটা অনেক চ্যালেঞ্জিং। এখানে 3 গুণ প্রাইজে ল্যান্ডটা কিনতে হয়। আর যেটা আমাদের যেটা মিটিং, প্রেজেন্টেশন, ফিডব্যাক নিয়ে ডিজাইনটাকে লক করে এটাকে বাজেট তৈরি করা, এটার সঙ্গে আমরা পরিচিত। বাট ডিপিপিটা ছিল আমার জন্য এটা নতুন, একদমই নতুন। তারপর এটা এখানকার যে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার স্যার আছেন, উনি এটা জমা দিয়েছেন প্ল্যানিং মিনিস্ট্রিতে। আর এটা আমি বলিনি যে গভর্নমেন্ট প্রজেক্ট করতে গেলে এখানে এই যে বিএনবিসি সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এটা যে কোনো বড় প্রজেক্টের বেলায় থাকে, বাট আমি মনে করি বিএনবিসি সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রাখা উচিত, বিশেষ করে ভলিউম 1। এখানে 5টা পার্ট আছে। চ্যাপ্টার 5 হচ্ছে ফায়ার। এর আগে যে পার্টগুলো আছে ওগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ আমি
এই যে প্রজেক্টটা দেখাবো বাস টার্মিনাল, এখানে দেখা গেছে যে পার্কিং এর রোড উইডথ, ইভেন এটার পার্কিং সাইজ, আরো অনেকগুলো ইস্যুস আছে, কমপ্লায়েন্স, সব কমপ্লায়েন্স এই বিএনবিসি তে প্রপারলি দেয়া আছে। তো বিএনবিসি যেটা গভর্নমেন্ট থেকে যে গ্যাজেট আকারে যেটা দেয়া, এটা আমাদেরকে স্ট্রংলি ফলো করা বা এটাকে ডিটেইল স্টাডি করাটা ভেরি ইম্পর্টেন্ট। আর পিডব্লিউডির যে শিডিউল রেটটা আছে, এটা যদিও ইঞ্জিনিয়াররা অনেক বেশি কাজ করেন এটা নিয়ে, তো আমরা আর্কিটেক্টদেরকেও কাজ করতে হয়। আমি পিডব্লিউ শিডিউলটার সঙ্গে ইনভলভ হই, এই প্রজেক্টগুলোর জন্য একটু বেশি ইনভলভ হই। আর এখানে বলে রাখা দরকার যে আমাদের ইউডিডি গভর্নমেন্টের একটা আরবান ডেভেলপমেন্ট ডিরেক্টরেট একটা বডি আছে, ওরা বাংলাদেশের যে কোনো নতুন শহর নতুন নগরায়ন হলে পরে ওরা এটাকে কন্ট্রোল করে, এটাকে ডিজাইন করে ওরা। তো ডিজাইনগুলো অনেক সময় দেখা যাচ্ছে ডিজাইন করতেছে তো 4-5 বছর হয়ে যায়, ইমপ্লিমেন্টেশন হয় না, ততদিন এটা আবার ইনভ্যালিড হয়, তখন আবার অ্যাকচুয়াল সার্ভে লাগে, স্টাডি মানে সাইটের কন্ডিশন কি, সাইটে এটার কি কি চেঞ্জ হয়েছে। তো ইউডিডির অনেক সীমাবদ্ধতা আছে, তো এই ক্ষেত্রে গভর্নমেন্টকে হয়তো গভর্নমেন্ট ওটাকে রিচ করতে হবে, এটাকে কিভাবে রিকভার করা যায়। আর সিটি কর্পোরেশন থেকে আমি অনেক হেল্প পাই, প্ল্যানিং মিনিস্ট্রির সঙ্গেও আমাকে কিছু ভালো ভালো ডিপিপি দেখতে হয় এই ডিপিপি করতে গিয়ে। আর ব্যবসা থেকে আমরা একটু রেফারেন্স পাই ডিপিপির। তো আমি যখন সাইটে যেতাম, সাইটে মেয়র আর থাকতেন না, বিশেষ করে ওয়ার্ড কাউন্সিলর থাকতেন আর লোকাল কমিউনিটির পিপলরা থাকতেন। ওখানে ল্যান্ড সিলেক্ট করা, ল্যান্ডের মৌজার সঙ্গে এই অ্যাকচুয়াল যে ডাইমেনশন গুলা বা এখানে প্রোগ্রাম গুলা, আমাকে যেটা প্রথমেই করতে হয়েছিল যে টাইম সেভার দেখে দেখে প্রোগ্রাম গুলা ডেভেলপ করতে হয়, আমার সঙ্গে আরো 2 জন ছিল। তো এই প্রোগ্রাম ডেভেলপ করে মেয়রকে দেখানো টোটাল এরিয়া কত আসতেছে, আবার সাইটে যেতে হতো যে টোটাল ল্যান্ড এরিয়া কত দরকার, এমনকি পুরো ল্যান্ডটা ওনারা পাবে কিনা। তো আমাকে প্রথম যে কাজটা দেওয়া হয় সিটি বাস টার্মিনাল, এটার সঙ্গে আরো 4-5টা প্রজেক্ট ছিল, কিন্তু এটা ছিল মোস্ট ক্রিটিক্যাল, আর আমি খুবই এফোর্ট দিয়ে এটাতে চেষ্টা করি যে ভালোভাবে এটাকে সলভ করা। এটা হচ্ছে এক্সিস্টিং যে ময়মনসিংহ ব্রিজের মানে ব্রহ্মপুত্রের পাড়ে একটা বাস টার্মিনাল, প্রায় 300 বাস এভরিডে 8টা লোকেশনে চলে যায়। তো একদম ক্লাউডি আনহাইজেনিক একটা এনভায়রনমেন্ট, একদম ডিসঅর্ডার ভাবে বাসগুলো পার্কিং করা থাকে, এমনকি এভরিডে এভাবেই এটা রান করতেছে। এতে যেটা হয়, শহরে একটা হিউজ ট্রাফিক জ্যাম তৈরি হয়, আবার এদিক দিয়ে ব্রিজেও একটা ট্রাফিক জ্যাম তৈরি হয়। তো এটা একদম শহরের জন্য একটা টোটালি এখন মানে বলা যায় যে ডিস্টার্ব, যেটাকে কিভাবে অন্য জায়গায় দ্রুত নিয়ে যাওয়া যায় বা এটাকে সলভ করা যায়। তো এটা ছিল আমার প্রথম অ্যাসাইনমেন্ট। প্যারালালি আরো 3-4টা ছিল, ওগুলো আমরা ফোকাস করতে পারবো না আজকে, এটাই দেখাবো। তো এখানে আমরা যদি একটু গুগল ম্যাপ থেকে দেখি যে রিভার তো এইদিকে, এখানে অনেক, এটা অলরেডি আমি বলে ফেললাম যে সাউন্ড পলিউশন আছে, এটা রিভারের ভিউ গুলোকে আটকায় দিচ্ছে। আবার ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটির এন্ট্রিটা এই দিক দিয়ে, তো ইউনিভার্সিটির বাসগুলো এখানে দাঁড়ায় থাকে, ক্লাসে টাইমলি যেতে পারে না, টিচাররা স্টুডেন্টরা এখানে ব্লক থাকে। আর এখানে এই শহরের যে মূল রাস্তা, বিশেষ করে মেডিকেল কলেজের এই অ্যাক্সেসটা এইদিকে, তো এই 2টা জিনিসকে হাইলি ইম্প্যাক্ট ফেলাচ্ছে এই বাস টার্মিনাল। তো টার্মিনালের প্রতিদিনের দৃশ্য হচ্ছে এই যে ভেহিকুলার ব্রিজের উপরে দেখা যাচ্ছে যে হিউজ ট্রাফিক এভরিডে, প্রায় প্রত্যেক মানুষকে কষ্ট করে বাস থেকে নেমে হেঁটে এসে অন্যদিকে যেতে হয়। তো এই চ্যালেঞ্জ গুলো আমাকে ইন্সপায়ার করে, যে চ্যালেঞ্জ যেখানে, এখানে সলিউশন করা, ডিজাইন করার স্কোপটা বেশি থাকে। তো এখানে আমরা যখন নতুন ল্যান্ড কোথায় হবে এটা নিয়ে কাজ করি, আমরা 2টা ল্যান্ড প্রথমে দেখি যেগুলো সামহাউ এটা সিটি কর্পোরেশনের সঙ্গে এটা সিঙ্ক হচ্ছিল না, কনসিডারিং এটা কোনোটা হয়ে যায় লো ল্যান্ড, কোনোটা অ্যাকুইজিশনের প্রবলেম। তো এই ল্যান্ডটা আমরা 7.6 একর ল্যান্ড, এখানে আমরা মোটামুটি একটা অর্গানাইজ পজিশনে চলে আসি। আর এখানে দেখাই যাচ্ছে যে এটা নদীর এই পারে হচ্ছে শহর, আর এইদিকে যেহেতু এখন এটা সিটি কর্পোরেশনের আওতায় ঢুকছে, যার ফলে এখন ডেভেলপমেন্ট করাটা ইজি সিটি কর্পোরেশনের জন্য। তো আমরা যদি এই ল্যান্ডটা দেখি গুগল ম্যাপে, তো এখানে দেখা যাচ্ছে যে এটাকে বলা হয় লোকালি, এটার নামটা হচ্ছে চায়না মোড়, কারণ এখানে একটা পাওয়ার প্ল্যান্ট আছে। তো এই চায়না মোড় থেকে যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা হাফ, কজ 8টা ডেস্টিনেশনে এই দিক থেকে যায়, 7টা ডেস্টিনেশনে এই শুধু এই অ্যাক্সিসে আসে একটা ডেস্টিনেশনের বাস। তো এটা ইন্টার ডিস্ট্রিক্ট সিটি বাস টার্মিনাল। এই একই ব্যাপার, আমি ডিপিপি মানে করতে গিয়ে আমি আসলে কি কি চ্যালেঞ্জে পড়ি, এই জিনিসগুলো আমি বলবো, ডিজাইনটাতেও আসবো। তো মৌজার বিষয়টা ছিল যে মৌজার রেফারেন্স ছাড়া ওরা এই ল্যান্ডটা একসময় কিনতে হবে।
তো আমরা যতই ডিজিটাল সার্ভে করি বা আমরা গুগল ম্যাপ দেখে মেজার করি, কিন্তু মৌজার বাইরে আসলে যাওয়া যায় না। মৌজা থেকে অ্যাকচুয়াল মাপগুলোকে একদম স্পেসিফিক করতে হয়। তো এটা তো প্রথমে একটু চ্যালেঞ্জ ছিল, ল্যান্ড সিলেক্ট করাটা ভেরি টাফ। তো আমরা যদি কয়েকটা বাংলাদেশের কন্ডিশন দেখি, যে বাস টার্মিনালগুলোর অবস্থা হচ্ছে এটা মহাখালী বাস টার্মিনাল। সবসময় দেখা যায় যে বাসগুলো জ্যাম থাকে, বিশেষ করে এই যে ফ্রন্টের দিকে যে রোড 50% রোড ব্লক থাকে, এমনকি 2টা বে বাস অলওয়েজ থাকে মেইন রোডের উপর, যার ফলে মহাখালী বাস টার্মিনাল যারা ক্রস করে, আমি শিওর যে ওরা জানেন যে কিরকম একটা বাজে সিচুয়েশন দিয়ে মহাখালী বাস টার্মিনালকে পার করতে হয়। এটা গাবতলী বাস টার্মিনাল। তো আমাদের সিনারিও গুলো ভালো না, কিন্তু এটা করা হয়েছে যে যখন কিছুটা যে চেষ্টা করা হয়েছে প্রবলেম সলভ করার, কিন্তু আলটিমেটলি পপুলেশনও বেড়ে গেছে বা লোকেশন ওয়াইজ এটার সিটির ট্রাফিক আর সলভ হয়নি। এটা হচ্ছে পাশের দেশ চেন্নাই। একটা আমি কিছু রেফারেন্স দেখাবো যে চেন্নাইয়ে ওদের একটা পার্কিং এর সলিউশন। এটা মোটামুটি যে একটা ড্রাইভওয়ে উইথ রাখা হয়েছে, পার্কিং এর জন্য একটা জায়গা ঠিক আছে, কিছুটা অর্ডার। এইটা হচ্ছে জার্মানিতে স্প্রেমবার্গে একটা পার্কিং। তো দেখা যাচ্ছে ভেরি অর্গানাইজ, কারণ এখানে ড্রাইভ উইথ গুলো চলে যাচ্ছে। এখানে এটা টার্মিনালের মেইন বিল্ডিং ব্লক। তো বোঝা যাচ্ছে যে দেখি বোঝা যাচ্ছে ইটস ভেরি অর্গানাইজ। তো বিল্ডিং ব্লকের তো একটা সলিউশন থাকবেই, কিন্তু এই পুরো পার্কিং এরিয়াটা খুব স্মুথলি সলভ করাটা হচ্ছে টার্মিনালের মূল অ্যাচিভমেন্ট। আমরা ডিপিপির উদ্দেশ্যে যেহেতু কাজগুলো করতেছিলাম, প্রপার ভাবে যেন হয়, এখানে বাজেট একটা ইস্যু। এইটা পাকিস্তানে একটা রায়হান, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। ইউসুফ, এই স্লাইড কেন চলে যাচ্ছে, কেন একটা একটা করে স্লাইড চলে যাচ্ছে কেন? এটা বুঝি নেবে, মানে একটা করে স্লাইড বলতে থাক, অসুবিধা নেই। ওকে। তো আমরা এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা টার্মিনালকে ঘিরে এই যে রোড নেটওয়ার্কটা আশেপাশেও ইমপ্যাক্ট করে। ইভেন একটা পার্কিং, যে মোটরাইজ গাড়ি পার্কিং এর জায়গা দিতে হয়, তারপর মূল যে বাস এরিয়াটার একটা টার্নিং রেডিয়াস, ইভেন বাসের যে ইন্ডিভিজুয়াল বাসের যে পার্কিং সাইজ, এটাকে কিভাবে মিনিমাইজ করা যায়, ডায়াগোনালে রাখলে অনেকটা জায়গা সেভ হয়। তো এই ব্যাপারগুলো আসে। তো এটা খুব জেনারেল একটা ক্যালকুলেশন, কারণ প্রোগ্রামটা আমাকে সেট করতে হয়। এটা মেয়র স্যারকে দেখিয়ে যখন অ্যাপ্রুভ করা হয়, অ্যাপ্রুভের পর অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা আমরা আসছি। অনেক সেভারেল প্রোগ্রাম কারেকশন হয়, উনি দেখেন, ধরে ধরে প্রত্যেকটা প্রোগ্রাম দেখে। তো ডিজাইন স্টার্ট করা অবস্থায় যেটা আসছে, যে প্রথমে আমি চিন্তা করি যে সামনের দিকে একটা ওপেন জায়গা রেখে আমরা ভিতরের দিকে পার্কিংটাকে নিয়ে যেতে পারি, মানে মেইন বিল্ডিং ব্লকটাকে নিয়ে যেতে পারি যেখানে যাত্রীরা আসবে। তো এইভাবে দেখা গেল যেটা ট্রাফিক সার্কুলেশন খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তখন আমরা এটাকে আবার বিল্ডিং ব্লকটাকে আমরা ফ্রন্টে নিয়ে আসি, পিছনের দিকে আমরা দেখলাম যে যদি পার্কিংটা করা হয় ডায়াগোনালি, এটা সলভ হয় প্রপারলি। তো এগুলো স্টাডি স্কেচ, কারণ গ্রাউন্ড ফ্লোরটা অনেক কমপ্লিকেটেড ছিল, এটা ফার্স্ট ফ্লোর, কারণ ড্রাইভারদের ফ্যাসিলিটিস দিতে হবে। ড্রাইভার্স, এটা একটা সেকশন স্কেচেস। এটা স্ট্রাকচারাল সলভ করতে যখন আমরা সলভ করি, তখন এটা ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতে বলতে এগুলো করা। এখানে একটা ব্যাপার আমি দেখাচ্ছি, কারণ বাসের যে সুইপ পাথ, এটার ওই সুইপ পাথটা কন্ট্রোল হয়, এটার জন্য এখন তো সফটওয়্যারও আছে, কিন্তু এটার যে ইনার টার্নিং রেডিয়াস 6 মিটার, এটাকে আমাদের আসলে রাখতে হয়, না হলে পরে পার্কিং কখনোই প্রপারলি সলভ হয় না। তারপর ইন্ডিভিজুয়াল পার্কিং এর সাইজ গুলা যেটা বাসের বেলায় হয় 12 মিটার, 3.5 মিটার এভাবেই রাখা হয়েছে। আর ড্রাইভওয়েটা আমি একটু বেশি রাখি, যেটা 7.4 মিটার আছে, এখানে আমি 8 মিটার রাখি। তো আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে আসি ওই বাস টার্মিনালে, দেখা যাচ্ছে এখানে দিস ইজ দ্য এন্ট্রি পয়েন্ট। দিস ইজ দ্য, মানে একটা বাস যখন বাইরে থেকে আসবে তখন এটা হচ্ছে ওর এন্ট্রি পয়েন্ট। আর এখানে প্যাডিস্ট্রিয়ান, ইভেন নন মোটরাইজ গাড়িগুলো এই দিক দিয়ে যাবে, আর যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবে ওরা বেসমেন্টে চলে যাবে পার্কিং এর জন্য। আর গ্রাউন্ড ফ্লোরের যে এটা পুরাটাই ওপেন দেখা যাচ্ছে। এখানে ভিতরের ফাংশন গুলা খুবই, মানে একটা টার্মিনালকে কমপ্লায়েন্স বা স্ট্যান্ডার্ড দিতে গেলে এই ফাংশন গুলো একদম ম্যান্ডেটরি। বিশেষ করে একটা ফার্মেসি আছে এখানে, তারপর রেস্টুরেন্ট, দেখা যাচ্ছে টিকিট কাউন্টার আছে, এখানে একটা ইউটিলিটি রুম আছে,
তারপর ওয়াশরুম মেল ফিমেল আলাদা, মেয়েদের জন্য নামাজের জায়গা আছে সেপারেট, ব্রেস্ট ফিটিং কর্নার, এই সবগুলি আছে। আর যাত্রীদের ওয়েট করার জায়গাটা এটা, যেন কুইক যে বাসগুলো ওয়েট করবে ওই 8টা লোকেশনের নাম্বার অনুযায়ী থাকবে, ওরা বের হয়ে যাবে। আর যারা বাস থেকে নামার পরে আবার তার ডেস্টিনেশনে যাবে তাদেরও এখানে অটো রিক্সা সিএনজির একটা স্পেসিফিক জায়গা আছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। যে ফার্স্ট ফ্লোরে দেখা যাচ্ছে যে এখানে ফার্স্ট ফ্লোরে এখানে প্রেয়ার স্পেস আছে, সিটি কর্পোরেশন একটা অফিস আছে, কারণ এটাকে মেইনটেনেন্স করতে গেলে পরে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সিটি কর্পোরেশন এটাকে ম্যানেজমেন্ট করা, গভর্নমেন্টকে রেভিনিউ এনে দেওয়া, সবগুলো এখান থেকে হয়। আর ড্রাইভার অ্যাসোসিয়েশন থাকে, ওটার জন্য আরেকটা বিল্ডিং ব্লক আছে পাশেই। আর এটা এক্সক্লুসিভ রেস্টুরেন্ট, যেটা উপরে এসে এটা বেসিক্যালি এটা মেজানাইন, এই ফ্লোরটা পুরোটাই মেজানাইন, আর এই জায়গাগুলো হচ্ছে ডাবল হাইট স্পেস। এটা বেসমেন্টে এখানে বেসমেন্টে দেখা যাচ্ছে কিছু মোটর বাইক পার্কিং আছে, আর যারা গাড়ি ড্রপ করে কন্টিনিউ বের হয়ে যাবে ওদের আর পার্কিং করতে হবে না, সোজা এদিক দিয়ে বের হয়ে যাবে। তো টার্মিনালের সার্কুলেশন খুবই কমপ্লিকেটেড, যেটা একদিকে বাসগুলোকে লোডিং আনলোডিং করা, তারপর যারা গাড়ি নিয়ে আসবে ওরা যেন বের হইতে পারে, তো সবগুলোই একসঙ্গে সিঙ্ক করাটা ছিল প্রজেক্টের জন্য চ্যালেঞ্জ। তো আমি যদি এখন বিল্ডিং ব্লক ওয়াইজ দেখি যে পুরা মাস্টার প্ল্যানে কোথায় কি আছে, এটা মেইন বিল্ডিং ব্লক। এখানে এটা হচ্ছে ডরমিটরি, ড্রাইভারদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা, ইভেন ওদের হিউজ ফ্যাসিলিটিস আনা হয়েছে, কারণ গভর্নমেন্ট থেকে একটা গাইডলাইন ছিল যে ওদেরকে ভালো ফ্যাসিলিটিস না দিলে পরে এই যে ওরা যে রিস্ক ভাবে যে গাড়ি চালায় রাস্তায়, তো এভরিডে ওদের রেস্ট, ওদের ফুড, ইভেন স্লিপিং এর ভালো ফ্যাসিলিটিস দিতে হবে। আর এটা গাড়ির একটা ওয়ার্কশপ এখানে, কারণ একটা বাসের বডি ঠিক আছে কিনা, বাসের সব ইকুইপমেন্টস ঠিক আছে কিনা, ওটা প্রত্যেকটা টার্মিনালের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এটা ডেডিকেটেড একটা ওয়ার্কশপ। এখানে কার ওয়াশিং জোন আছে, যেটা আমরা দেখবো যে অটো কার ওয়াশ, যাতে একটা বাসকে হাইজেনিক করা যায় খুব দ্রুত। আর ড্রাইভারদের ওয়াশরুম ফ্যাসিলিটিসটা খুব ইম্পর্টেন্ট। তো টার্মিনালের মাস্টার প্ল্যানের পর আমরা দেখবো যে এটার গাড়ির যে মুভমেন্ট বা গাড়ির যে সার্কুলেশন গুলা, এখানে এই যে যেটা দেখা যাচ্ছে যে ব্রাউন কালার, এটা হচ্ছে যে গাড়িটা যখন বের হয়ে আসবে, যতগুলো বাস ঢুকবে, প্রায় 200 বাস, 200 না, এখানে 300 বাস পার্কিং আছে। আর যেগুলো বাস ঢুকতেছে এখানে কোথাও ক্রসিং হচ্ছে না, মানে এটা ওয়ান ওয়ে মুভমেন্ট। আর এখানে একটা গ্রিন ব্যারিয়ার আছে, যেটা আমরা 3D তে দেখবো। এই গ্রিন ব্যারিয়ারটার জন্য এই জায়গাটা হচ্ছে আইসোলেটেড, তো বাসটাকে ক্লিন করা, ড্রাইভারদের অ্যাক্টিভিটিস, এগুলো সব এই পাশে থাকবে। তো এটা স্ক্রিনিং এর মতো কাজ করবে। যখন যে গাড়িটা একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে ইনফর্ম করা হবে এখান থেকে, এখানে আমাদের অটোমেশন অ্যাড্রেস করা হয়েছিল, এই যেটা বাসটা অ্যাড করা, তো ওই বাসটা এখানে আসার পরে ওইটা এই দিক দিয়ে বের হয়ে যাবে। তো এটা যদি আমরা 3 ডাইমেনশনালি দেখি, এটা উপর থেকে দেখলে পরে এরকম দেখা যাচ্ছে যে এখানে এটা হচ্ছে মেইন বিল্ডিং ব্লক, আর এখানে পার্কিং গুলো, আর এই যে গ্রিন ব্যারিয়ারটা দিয়ে এই জায়গাটাকে আর এটাকে আইসোলেটেড করা হয়। এটা ড্রাইভারদের থাকার জায়গা। ওরা আবার ওদের থাকার পাশাপাশি ওরা কিন্তু খুব এনজয় করে যদি সে ওই বিল্ডিং ব্লক থেকে যেখানে সে থাকবে ওখান থেকে যদি সে বাসগুলোকে দেখতে পারে, তার বাসকে দেখতে পারে, তার ওয়ার্কশপ দেখতে পারে। তো এটা প্রত্যেকটা ড্রাইভারের জন্য ইম্পর্টেন্ট। এটা আমাদের আরেক দিক থেকে ভিউ, মোটামুটি বোঝা যাচ্ছে যে এরকম একটা এনভায়রনমেন্ট। আর এগুলো কিছু ভিতরের কিছু ভিউ আছে, যে আমরা যদি একটু ডিটেইলে যদি আমরা দেখি যে ভিতরে এরকম মেজানাইন ফ্লোর, তারপরে এটার বিল্ডিং ব্লকটাকে যদি দেখি আমরা, এইগুলো হচ্ছে আমাদেরকে ডিপিপি করতে গিয়ে ম্যাটেরিয়াল নিয়ে চিন্তা করতে হয়। কারণ ম্যাটেরিয়াল যেরকম অনেক জায়গায় আমরা গ্রাস প্লেব ইউজ করি, তারপরে ব্রিকের অল্টারনেটিভ হিসেবে কনক্রিট ব্লক আমরা ইউজ করি, স্ক্রিনিং ইউজ করতে হয় কিছু কিছু জায়গায়, ফেন্সিং আমরা ফুল বাউন্ডারি ওয়াল না দিয়ে এরকম কিছুটা আরসিসি ব্লক করে, এই জিনিসগুলো যদিও আমরা বাজেটে অ্যাড করি, কিন্তু আলটিমেটলি ভালো ভালো রেফারেন্স দেখিয়ে মেয়রের থেকে অ্যাপ্রুভাল গুলো নিতে হয়। আর এখানে এই যেরকম সোলার প্যানেল আমরা রুফে নিয়ে আসছি, তো এই ম্যাটেরিয়ালের মোটামুটি একটা অ্যাজাম্পশন বা একটা স্পেসিফিকেশন আমাদেরকে দিতে হয় ওই ডিপিপির জন্য।
এটা হচ্ছে ডরমেটরি বিল্ডিং ব্লক, যেখানে ড্রাইভারদের উপরের 2টা ফ্লোর হচ্ছে থাকার, আর নিচের ফ্লোরটা হচ্ছে অ্যাকচুয়ালি ওদের রেস্টুরেন্ট। এই ফ্লোরে এন্টারটেইনমেন্ট, মানে ওদের টিভি দেখা, আড্ডা দেওয়ার জন্য। এখানে মসজিদ আছে, আর সিটি কর্পোরেশনের ওদের একটা ওদের পরিষদ থাকে, ওই মালিক পরিবহন সমিতির পরিষদের একটা অফিস আছে। তো আমরা যদি একটু গ্রাউন্ড ফ্লোর দেখি, এরকম হচ্ছে টার্মিনালের ডরমেটরি বিল্ডিং এর প্ল্যান। ডরমেটরি বিল্ডিং এর প্ল্যানে দেখা যাচ্ছে যে এটা ডাবল হাইট স্পেস। এখানে আসলে পরে এই যে টিভি, ওদের ফাস্ট ফুড বা রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিসটা এখানে, ডাইনিংটা হচ্ছে এইখানে, আর এটা হচ্ছে ওদের জাস্ট বসে আড্ডা দেওয়া বা কুইক ফাস্ট ফুড জাতীয় খাবার দাবার নেওয়া। আর ড্রাইভাররা সাধারণত টার্মিনালে ঢোকার পরে ওদের দ্রুত যেটা প্রয়োজন হয় ওয়াশরুমটা, তো এখানে একটু বেশ বড় আকারে ওয়াশরুম আছে। এটা হচ্ছে বাস, এটা প্ল্যানটা যদি কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু গাড়ির বডি ফিটনেস চেক করার জন্য এই ওয়ার্কশপটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা গাড়িকে ডিটেইলে চেক করতে হয়। ইভেন এখানে ম্যানেজার্স বা ইঞ্জিনিয়ার্স থাকে, বিভিন্ন গাড়ির মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা থাকে, ওরা বডি চেক করে। ইভেন এটাকে প্রত্যেকটা গাড়ি যখন ওকে করে, তখন এটা যে হ্যাঁ দিস ইজ ওকে, এটা এখন বাইরে রোডে যেতে পারবে। আর এগুলো সাইটের ছবি। আর ড্রাইভারদের যেটা বলা হচ্ছিল যে ড্রাইভাররা আসলে এদের যে রিস্ক রেসপন্সিবিলিটিস, এটা কিন্তু আমাদের চিন্তা করা উচিত। আমাদের ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট বা যারা ওনার অ্যাকচুয়ালি টার্মিনাল গুলোর ওনার কখনো প্রাইভেট সেক্টর থেকে হয় না, টার্মিনালের ওনার সবসময় গভর্নমেন্ট সেক্টর থেকে হয়। তো খুবই রিস্ক এদের রেসপন্সিবিলিটিস, ডিউটিস, যদি প্রফেশনালি চিন্তা করি। কারণ ও অ্যাক্সিডেন্ট করলে পরে ওর দোষ ঠিক আছে, কিন্তু ওকে ভালোভাবে রাখাটা কিন্তু আমাদের সবার দায়িত্ব। আর এটা আমরা দেখছি যে অটো কার ওয়াশের যে মেশিনারিজ গুলো এরকম, যেটাকে ক্লিন করার জন্য, এটা লাস্ট মুহূর্তে আমরা ডিপিপি যখন মোটামুটি গুছায় আসছে, তখন আমি মেয়রকে বলি যে আমরা এরকম একটা বাস ক্লিন করার জন্য, এরকম এটাকে পুরো ইনফেকশন ফ্রি করার জন্য এরকম অটো কার ওয়াশ আছে, যেটার প্রাইসও অনেক। তো এটা টেকনিক্যাল স্পেসিফিকেশন, ইভেন প্রাইস সহ আমরা একটা অ্যাপ্রুভ করি, তারপর এটা আমরা বাজেটে ঢুকাই। এটা 2.5 কোটি টাকা এটার প্রাইস। তো এরপরে উনি আমাকে ট্রাক টার্মিনাল দেন, ট্রাক টার্মিনালেরও কাজ হয়েছিল। আর একটা পার্ক হয়তো আমি অল্প কয়েকটা দেখাবো, এরপর আমার প্রেজেন্টেশন শেষ হবে। পার্কে যেটা ছিল যে শহরের দিকে যে পার্কটা, জয়নুল আবেদিন পার্ক, ওটার ডেনসিটি মানে পপুলেশন এত বেশি হয়, ফ্রাইডে বা একটু ভ্যাকেশন আসলে পরে দাঁড়ানো যায় না, মানে এটা মাস পপুলেশন এসে গ্যাদারিং করে। তো শহরের বিভিন্ন লোকেশনে 3টা পার্ক প্রপোজ করা হয়। তো এটা একটা পার্ক। এখানে দেখা যাচ্ছে যে এটা ওই যে রেল লাইনের পাশে, নদীর অপোজিটে রেল লাইনের পাশে এটা পার্কের সাইট। এই একই ব্যাপার, মৌজা নিয়ে আমাদেরকে অনেক চ্যালেঞ্জ ফেস করে। এখন এই ল্যান্ডটাকে অ্যাকোয়ার করতে গিয়ে, মানে যখন আমরা ডিজাইন করি তখন মোটামুটি আমরা ধরে নিই যে এই পার্কটা, এটা 14.7 একর ল্যান্ড। ইটস এ গ্রিন পার্ক। এখানে কোনো মেকানিক্যাল রাইডস আসবে না, একদম সাইলেন্ট কোয়াইট একটা পার্ক নদীর পাশে। ওই পার্ক করতে গিয়ে তারপরে আমি রাতে যখন শহরে ঘোরাঘুরি করি, এটা আমি আগে থেকেই, এই শহরের তো কালচার এরকম যে হঠাৎ র্যান্ডম কোনো প্রকার অ্যানাউন্সমেন্ট ছাড়াই এরকম কালচারাল প্রোগ্রাম চলতে থাকে। এটা খুবই ভালো, আমাদের রিচ মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো এই পার্কের ডিজাইনটা ছিল এরকম। তো এটাকে ওই কনসেপ্টে ধরেই যে অ্যানুয়াল মিউজিক ফেস্টিভ্যাল হবে ওই সেন্ট্রালি, এখানে ওয়াটার, আর এই চারিদিকে এই ওয়াকওয়ে আছে। তারপর এখানে বিভিন্ন ক্লাব আছে, ইয়োগা ক্লাব, কিডস ক্লাব, বয়স্কদের জন্য লাইব্রেরি আছে, মস্ক আছে, এখানে কিছু ম্যানুয়াল রাইটস আছে। তো এইভাবে প্রোগ্রামটা সাজানো হয়। এটা মেয়র স্যার অনেকবার দেখেন, এবং কি চেক করে করে উনি ওকে করে। তো এটা হচ্ছে একটা মানে জাস্ট মাস্টার প্ল্যানটা দেখানো হয়েছে ইনিশিয়ালি, কারণ আমাদের ডিপিপি করার জন্য এই জিনিসগুলোর স্পেসিফিক আইটেম, কোয়ান্টিটি এগুলো খুব দরকার ছিল। তো এরা হচ্ছে লোকাল কমিউনিটি পিপুল। এদের যে আমার এখন প্রেজেন্টেশন, এটা লাস্ট স্লাইড। কারণ আমি যেটা ফিল করলাম যে ময়মনসিংহে আমি যখন কাজ করতে গেলাম, ওই লোকাল কমিউনিটির সঙ্গে আমার যে ইনভলভমেন্ট বা মেশার সঙ্গে আমি যতটুকু ওদের সঙ্গে কথা কমিউনিকেট করতে পেরেছি আর কথা বলতে পেরেছি, বা একটা যে কোনো প্রবলেম, বিশেষ করে ল্যান্ড ডিজাইন বা ওখানকার লাইফস্টাইল কি ডিমান্ড করে, ওখানকার কমিউনিটির কি ডিমান্ড, তো দেখা গেল যে এই ব্যাপারগুলোতে আমি যত দ্রুত ওদের সাপোর্ট
পেলাম বা আমি ডিজাইন তৈরি করতে পারলাম, তো এটা এদের জন্য এদের কাছে আমি থ্যাঙ্কসফুল, কারণ ওরা ছাড়া এটা এত ইজি গোয়িং হইতো না। তো এটা আমি বিলিভ করি যার যেখানে বেড়ে ওঠা ও যদি ওখানে কাজ করার সুযোগ পায়, এটা হবে বেস্ট ডেভেলপমেন্ট, টেকসই ডেভেলপমেন্ট। জি, থ্যাংক ইউ অল। আমার প্রেজেন্টেশন মোটামুটি শেষ। তো আমি থ্যাঙ্কস এখানে আফটার আওয়ার্স থেকে আমাকে কথা বলার প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। আর আমাদের টিমে যারা কাজ করেছে, আহারার সালাম, ফারিয়া রশিদ, ইঞ্জিনিয়ার আলতাফ, ইভেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রফিকুল ইসলাম স্যার, উনিও আমাকে অনেক হেল্প করেন। থ্যাংক ইউ এভরিওয়ান। Thank you, Parvez. Thank you, everyone. Thank you. Thank you very much.